জাফলং বাংলাদেশের অন্যতম পরিচিত পর্যটন গন্তব্য। পাহাড়, নদী আর সীমান্ত ঘেঁষা এই জায়গা দেখতে প্রতি বছর অসংখ্য মানুষ ছুটে আসেন সিলেটে। আজকের ভিডিওতে মূল টুরিস্ট স্পটের বাইরেও আমরা জাফলংয়ের এমন কিছু জায়গা ঘুরে দেখব যেগুলো হয়তো আপনারা খুব একটা চেনেনও না। মানে জাফলং সিলেট সাইডে যে এরকম সৌন্দর্য লুকিয়ে ছিল এটা আমরা আসলে এক্সপেক্ট করে আসি নাই, তাই না? আমরা অ্যাজ ইউজুয়াল একটা জাফলং ট্রিপের প্ল্যান করে এসেছি, আমরা পেয়ে যাচ্ছি এক ভিন্ন জাফলংকে। জাফলং আনটোল্ড। নতুন করে জাফলং ট্যুর প্ল্যান সাজাতে আজকের ব্লগটি নিশ্চয়ই আপনাদের বেশ কাজে দেবে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রকৃতিকন্যা জাফলং থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। যারা আমাদের গত পর্ব দেখেছেন তারা জানেন আমরা গতকাল ঢাকা থেকে জয়ন্তিকা এক্সপ্রেসে করে সিলেট এসে পৌঁছেছিলাম। তারপরে সিলেট থেকে সন্ধ্যার দিকে আমরা কি পরিমাণ হেক্টিক একটা জার্নি করে জাফলংয়ে আসি। আসলে কালকে আমরা সিলেটে স্টে করতে পারতাম, কিন্তু জাফলংয়ে চলে আসার একটা কারণ ছিল, আমরা পুরোটা দিন ধরে আজকে জাফলং এক্সপ্লোর করতে চাই। বলে রাখি, গতকাল আমরা যখন 11:30টার দিকে জাফলংয়ে পৌঁছাই, মামার বাজারে আমরা ভাবছিলাম যে হোটেলে স্টে নিয়ে একটু সমস্যা হতে পারে, তবে আলহামদুলিল্লাহ ঠিকঠাক। আমরা হোটেল প্যারিসে ছিলাম, মোটামুটি চলে যায় আর কি, দুইজনের হয়ে গেছে। জাফলং বাজারে ড্রোন শট করতে নিয়ে বেশ অবাকই হলাম। এত বিবর্ণ জনপদ আমি কমই দেখেছি। যতদূর চোখ যায় সব দিকে কেবল পাথর ভাঙ্গার আয়োজন এখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই হচ্ছে জাফলং এর মামার বাজার এবং এটি হচ্ছে মামার বাজার পয়েন্ট, 3 রাস্তার মোড়। এই মামার বাজারে আপনারা বাস থেকে আসবেন, এসে আপনাদের বাজারে যা কিছু আছে, হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, সব কিছু পাবেন। এবং আপনারা জাফলংয়ের দিকে যেতে চাইলে এদিক থেকে যেতে পারবেন, অথবা সিলেটের দিকে ব্যাক করতে চাইলে এদিক থেকে ব্যাক করতে পারবেন। এখানে জাফলং বাজারে আমরা ড্রোন ফ্লাই করছিলাম, আর দেখেন কতগুলা ভাই ব্রাদার জমে গেছে এখানে। আমার ভিডিও দেখতেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক সুন্দর তো। আচ্ছা, ঠিক আছে ভাই, এরকম ভিডিও বানাবেন আমাদের। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা এখন যাচ্ছি হচ্ছে রাংপানির দিকে, এজন্য আমাদেরকে যেতে হবে প্রথমে মোকামপুঞ্জি পয়েন্টে। এই অটোটা আমরা নিলাম। আল্লাহ অবশ্যই, এ বাবা, দাঁড়ান দাঁড়ান। সিলেট সদর থেকে জাফলংয়ের দূরত্ব 55 কিলোমিটার। সিলেট থেকে ভ্রমণ পরিকল্পনা করলে বাস কিংবা সিএনজি যোগে সহজে এখানে চলে আসতে পারবেন। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা এখন জাফলং সিলেট মহাসড়কেই চলছি। আমরা এই পথে জাফলং থেকে আসছিলাম, আর এই যে এদিকে চলে গেছে সিলেট হাইওয়ে। আর এইখানে দেখেন 3 রাস্তা দেখা যাচ্ছে। এই রাস্তাটা আপনাদের পরিচিত হওয়ার কথা যদি আমার ব্লগ এর আগে দেখে থাকেন। আমরা জাফলং মামুর বাজার থেকে যাচ্ছিলাম মোকামপুঞ্জির দিকে। এর পথে আমাদের অটো ড্রাইভার মামা বললেন, চলেন আপনাদের তামাবিল বর্ডারটাও ঘুরে নিয়ে আসি। অনেক লেট হয়ে গেছে এমনিতে, আমরা সামনে ল্যান্ডপোর্ট এরিয়াটা ঘুরে আসি জাস্ট। এই যে দেখেন ইন্ডিয়া থেকে ট্রাক ঢুকতেছে এইখানে, পাথর নিয়ে আসতেছে এইখানে। পাথর, কয়লা এগুলাই মেইনলি আসে। এখান থেকে আনলোড হবে, ওজন হবে, তারপরে হচ্ছে বাংলাদেশে ঢুকে যাবে। এমএল মেঘালয় থেকে এই ট্রাকটা ঢুকতেছে। এটা সীমান্ত এলাকা, তো এইভাবে শ্যুট করা আসলে কতটা কি হবে আমি বুঝে শুনে শ্যুট করতেছি আর কি। কুকুর দিয়ে চেক করা হচ্ছে, দেখছো? আচ্ছা, ওইগুলা সিকিউরিটি রিজনে ওগুলো শ্যুট না করি, আমরা এই দিকটা দেখি আর কি। এখানে ঘুরতে এসে অনেকটাই নস্টালজিক ফিল করছিলাম। দীর্ঘদিন বন্ধ থাকার পরে এখন আবারও ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পরে তামাবিল স্থলবন্দর হয়েও পর্যটকদের ভারতে আসা যাওয়া শুরু হয়েছে। অপেক্ষায় থাকুন, জাফলং ভ্রমণ শেষে আপনাদেরকে মেঘালয়ের কিছু অফবিট জায়গা থেকে ঘুরে নিয়ে আসবো। मेघालय से आया? अब खांसी है? हिंदी नहीं आते? आता है थोड़ा थोड़ा। नाम क्या है? मेरा जॉय है। मैंने तो मेघालय 2 बार गया था। दो बार? बहुत अच्छा। मैंने सिर्फ मेघालय नहीं, और मणिपुर, असम, मिजोरम सब स्टेट घूम लिया। फैमिली है सब है फैमिली ऐसा फैमिली नहीं है, ट्रिप के लिए गया। ओके, ठीक है, मिल के बहुत अच्छा लगा। এই ল্যান্ডপোর্টটাতে আসলে অন্যরকম একটা মায়া আছে ভাই।
এইটা মানতেই হবে। আর এই যে গেটটা দেখেন, এই গেটটাও আমার কাছে খুব সুন্দর লাগে। যাই হোক, এটা যারা জাফলংয়ে ঘুরতে আসেন তারা কিন্তু ডে ভিজিটের স্পট হিসেবেও এটা ব্যবহার করে থাকেন, এখানে ঘুরে যান, সাইট সিইংয়ের মধ্যে পড়ে। আর এই দিক দিয়ে যারা শিলং মেঘালয়ে গিয়েছেন তারা এই ভিডিও দেখে ডেফিনেটলি নস্টালজিক ফিল করবেন। এখানে বেশি সময় কাটাবো না, আর এখন সীমান্তে কড়াকড়ি চলতেছে 5 আগস্টের পর থেকে, না হলে সামনে আরও অনেকটা পর্যন্ত যেতে পারতাম হয়তো বা। ওই যে বলতেছে ওইদিকে যাওয়া যাবে না। তামাবিল ল্যান্ডপোর্ট ঘুরে আমরা এখন আবারও রাংপানির দিকে অর্থাৎ মোকামপুঞ্জির দিকে আগাবো, কিন্তু আমাদের কিন্তু খুবই ক্ষুধা লেগেছে। খাওয়া দাওয়া শেষে আবারও আমাদের পথ চলা শুরু করা যাক। রিল্যাক্সে প্রকৃতিকর্ণা জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখানে স্টে নিয়ে ট্যুর প্ল্যান করা কিন্তু আবশ্যক। কেন এই কথা বলছি সেটাই ভ্লগ পুরোটা দেখলেই বুঝে যাবেন। আমরা জাফলং থেকে সিলেট হাইওয়ে ধরে চলছিলাম, এই যে দেখেন বাসগুলো চলে যাচ্ছে, আর ঠিক এইখানে হচ্ছে রাংপানির পয়েন্ট, অর্থাৎ মোকামপুঞ্জি গ্রামের যে পয়েন্টটা সেটা বিভক্ত হয়ে গেছে। আমাদের এখন এই পথে যাইতে হবে। মামা চলে আসেন, নিচে আসেন, নিচ থেকে উঠবো। চমৎকার একটা চা বাগান পার করতেই আমরা মোকামপুঞ্জি গ্রামের দেখা পেলাম। এটি একটি খাসিয়া গ্রাম। খাসিয়া ভাষায় পুঞ্জি মানেই হলো গ্রাম। খাসিয়াদের গ্রামে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে সুপারি গাছ দেখা যাচ্ছে। গ্রামের পরিবেশটাই অন্যরকম। এখানে বেশ কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, ছোট্ট গ্রাম বোধহয় এটা। খাসিয়াদের বাড়ির প্যাটার্ন দেখেন। এসব জায়গায় ঘুরতে এলে আমার সবচেয়ে পছন্দের কাজ হলো স্থানীয় লোকদের সাথে আলাপ জুড়ে দেয়া, কিন্তু এই পুঞ্জিতে বোধহয় সেটা কঠিন হয়ে যাবে। আমি ক্যামেরা হাতে পুঞ্জির মাঝে হেঁটে বেড়াচ্ছি, সেটা এখানকার লোকজন অনেকটা আট চোখে দেখছেন। আমরা এখন মোকামপুঞ্জি খাসিয়াপুঞ্জির ভেতর দিয়ে রাংপানির রাস্তার পথে। গ্রামটা একটু ভিডিও করে ঘুরে দেখাতে চাইলাম, কিন্তু এইদিকে আসলে ওইভাবে ট্যুরিজম ডেভেলপ করেনি, তো এই জন্য গ্রামের লোকজন খুব একটা কমফোর্টেবল না ভিডিওতে। আমাকে 2-3 জন বিভিন্ন পয়েন্টে বলল যে এখানে ভিডিও করেন না, গ্রামবাসীরা এটা পছন্দ করে না। যাই হোক, প্রত্যেকটা এলাকার লোকজনের রিচুয়ালকে রেসপেক্ট করা উচিত আমাদের। আমরা আগাই, রাংপানির দিকে যাই। ওয়েদারটা ভালো এখন, আশা করা যায় রাংপানিতে ভালো ভিউ পাবো। দেশি মালটা এই যে রাংপানির দিকে আসলে দেখতে পারেন। পুরাই অন্যরকম একটা পরিবেশ, সুনসান নীরব। গ্রামের পরিবেশটা বোঝাই দিচ্ছে যে এটা একটা ডিফারেন্ট কালচারের লোকজনের গ্রাম। মেঘালয় সাইডে ঘুরেছি তো, খাসিয়াদের যে গ্রামগুলো থাকে অনেকটা সিমিলারিটি আছে। এদের বাড়ি ঘরগুলোর ভিতরে কাঠ এবং মাটির প্রাধান্যটা বেশি দেখা যাচ্ছে, আর বাড়ির একটা ডিফারেন্ট প্যাটার্ন আছে। আর একটা জিনিস হচ্ছে, খাসিয়ারা হচ্ছে পান সুপারি এটা খুবই পছন্দ করে। গ্রামে ঢুকেও সেটা বোঝা যাচ্ছে। এদের গ্রামের সর্বত্র এখানে আপনারা সুপারির গাছ দেখতে পাবেন। এখানে আবার একটা স্মৃতি স্মারক দিয়ে রাখছে, মাতা পিতা স্মরণে স্মৃতিস্তম্ভ। এই অপূর্ব, কেমন লাগতেছে এই ট্রেইলটা বলো? অস্থির সুন্দর। সামনেই কিছুটা মনে হচ্ছে ঝর্ণার আওয়াজ পাচ্ছি, খুব সুন্দর। আর একটা নদীও দেখা যাচ্ছে এখানে, প্লাস পাথুরে ট্রেকিং পথ, অসাধারণ। মানে জাফলং সিলেট সাইডে যে এরকম সৌন্দর্য লুকিয়ে ছিল এটা আমরা আসলে এক্সপেক্ট করে আসি নাই, তাই না? আমরা অ্যাজ ইউজুয়াল একটা জাফলং ট্রিপের প্ল্যান করে এসেছি, আমরা পেয়ে যাচ্ছি এক ভিন্ন জাফলংকে। জাফলং আনটোল্ড। হ্যাঁ, এই ভিডিওটা যারা দেখবেন ভাই, যারা ফলো করবেন, তারা জাফলংকে অন্যভাবে এক্সপ্লোর করতে পারবেন, এতটুকু গ্যারান্টি ভাই আমি ইনশাল্লাহ দিচ্ছি। ভাইয়েরও আজকে অনেকদিন পরে ঘোরাঘুরি হচ্ছে না? হ্যাঁ, অনেকদিন পর ঘোরাঘুরি হচ্ছে।
চলে যান, নেমে চলে যান। হ্যাঁ আমরা ট্রেকিংয়ের পথের একদম শেষ মাথায় এখন, ওই যে শ্রীপুর 0 পয়েন্ট, ওইখানে একটু আগে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এই যে এদিকে হচ্ছে রাংপানি পয়েন্ট, আমরা ওইখান থেকে কিন্তু রাংপানি দেখতেছিলাম, কিন্তু এখান থেকে ভিউটা বেশি চমৎকার। আর সামনে যাওয়ার পথটা হচ্ছে এই দিক দিয়ে। আমরা যখন শ্রীপুর 0 পয়েন্টে গিয়েছিলাম, সেখানে অবৈধ পাথর উত্তোলনের মহাযজ্ঞ দেখে বেশ অবাকই হয়েছি। এখন জায়গাটার কী অবস্থা কে জানে। ঠিক পাশে ভারত সীমান্তের কাঁটাতার দেখা যাচ্ছিল। ভিডিও ধারণ করছিলাম বলে আমাদেরকে সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পর্যন্ত দেয়নি, সেই সাথে বেশ কিছু ফুটেজ পর্যন্ত ডিলিট করতে বাধ্য করা হয়েছিল। শ্রীপুর 0 পয়েন্ট থেকেও রাংপানি দেখা যাচ্ছিল, তবে আমাদেরকে বেশ ঘুরে মোকামপঞ্জি হয়ে সেখানে পৌঁছাতে হচ্ছে। একটু আগে আমরা পানির জন্য হাপিত্তেশ করছিলাম, আর এখানে দেখেন একদম ন্যাচারাল ওয়াটার সোর্স। এই ওয়াটার সোর্সগুলো একদম আল্লাহর আশীর্বাদের মতো। ঠান্ডা, বেদম না যদিও, কিন্তু অস্থির ঠান্ডা। একদম ন্যাচারাল মাউন্টেন ড্রিঙ্কিং ওয়াটার। এই জায়গাগুলো যেহেতু ভারত সীমান্তের একেবারে নিকটবর্তী, ঘুরতে আসার আগে অবশ্যই এলাকাবাসীর সাথে কথা বলে তবেই ট্রেইলে বের হবেন। মাঝে মধ্যেই বিএসএফ কড়া নজরদারিতে রাখে এসব জায়গা। রাংপানি ট্রেইলটা কিন্তু একেবারে শর্ট ট্রেইল। প্রথমে আমরা পাহাড়ি পথে নিচে নামলাম মোকামপঞ্জি থেকে, তারপরে এই যে এরকম চমৎকার সমতল ট্রেকিং রুট ধরে আমরা এগিয়ে যাচ্ছি। একদম পয়সা উসুল ভাই, মাশাআল্লাহ। সামনে কি চমৎকার ভিউ খুলে গেল দেখেন। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা জলধারা এই অঞ্চলের নদী ও ছড়াগুলোকে আলাদাই প্রাণ দেয়। কবে কেমনে এই ছোট পাহাড়ি নদীর নাম রাংপানি হলো, এই ব্যাপারে কোথাও তেমন কোনো তথ্য খুঁজে পেলাম না। এটি মূলত বাংলাদেশের শ্রীপুর আর মেঘালয়ের আমদহ 0 পয়েন্টের মিলনস্থল। জৈন্তা পাহাড়ের রংহংকং জলপ্রপাত থেকে নেমে আসা স্বচ্ছ নদীর জল আর সেই সাথে সাদা পাথর, পর্যটকদের কাছে জায়গাটা বেশ আকর্ষণীয়। সব মিলিয়ে রাংপানির সৌন্দর্য অনেকটাই জাফলংয়ের চেনা ভিড়ভাট্টার বাইরে এক শান্ত নির্মল প্রকৃতির ছবি। বর্ষাকালে পাহাড়ি ঢলে রংপানির রূপ বদলে যায়, অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি কমে গেলে নদীর পাথুরে তলদেশ ও স্বচ্ছ পানির সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। 90-এর দশকে ঢাকায় চলচ্চিত্রের একাধিক ছবির শুটিংও কিন্তু এই রাংপানিতে হয়েছে। এবার আপনাদেরকে নিয়ে যাব জৈন্তাপুরের শ্রীপুরে অবস্থিত দেশের বৃহত্তম বোর্ডিং স্কুলে। এখন অবস্থান করছি জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল, সেটার প্রাঙ্গণে। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে এত চমৎকার একটা বোর্ডিং স্কুল আছে এটা আমাদের কয়জন জানে। আমরা চেষ্টা করছি ভেতরে গিয়ে একটু ঘুরে আসার, সেটা সম্ভব হবে কিনা জানি না, পারমিশন নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বোর্ডিং স্কুলে আসলে কিভাবে ভর্তি হয় কিংবা কি এখানকার ক্রাইটেরিয়া আমি জানি না, তবে এই স্কুলে যারা পড়াশোনা করে তারা সত্যি ভাগ্যবান। যাওয়া যাবে তাই না? ওকে, থ্যাংক ইউ। যাক, ভেতরে যাওয়ার অনুমতি তো মিলল। এমন ইউনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখতে না পারলে আফসোস থেকে যেত। ও চমৎকার একটা জায়গা। আমাদের দেশের পাহাড়ের মধ্যে এমন একটা বোর্ডিং স্কুল, যার সামনে ঢুকতে গেলে প্রথমেই চা বাগান, ছোট্ট কয়েকটা টিলা, তার মধ্যে এইখান থেকে নামে এই পাশে দুই পাশে বড় একটা খেলার মাঠ। এত সুন্দর জায়গা যে বাংলাদেশে আছে, তাও আবার একটা স্কুলের মতো, বিশেষ করে বোর্ডিং স্কুল। জাস্ট ভাবা যায় না, আমরা জানি না। ইচ্ছা করতেছে তো এইখানে এখন মানে ফুটবল খেলতে নেমে যাইতে। এত সুন্দর জায়গায় নিয়ে আসছে সোহাগ ভাই আর পারভেজ ভাই, এই জন্য এগুলা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সোহাগ ভাই, পারভেজ ভাইকে অনেক ধন্যবাদ। ভাই আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বারটা 013-16-68-63-87। ওকে, জাফলং। যারা ঘুরতে চান সোহাগ ভাইয়ের সাথে এই নাম্বার ফোন করলে তো পেয়ে যাবে। ইনশাল্লাহ ভালোভাবে ঘুরায় দেখাবে, আমাদের মতো ঘুরায় দেখাবেন না ভাই?
একদম আনএক্সপ্লোর্ড জাফলং দেখে নেবেন। এই ভিডিওতে যে জায়গাগুলো দেখবেন না, ঘুরে ঘুরে একদম সব কিছু মিলাই নেবেন ভাইয়ের সাথে ঘুরে। এই পাশে চায়ের বাগান দেখেন কত কাছে। এর আগে তো কমার্শিয়াল চা বাগানে ঘুরেছি সিলেটের দিকে, সেটার সাথে এটার পার্থক্য আমি এখানে এসে বুঝতে পারতেছি। এটা হচ্ছে ফিলের অনুভূতির পার্থক্য। এই যে এই গাছটা আমাদের সবারই অতি পরিচিত, বিভিন্ন পার্কে টার্কে এই গাছটা থাকে, ঝাউ গাছ। ঝাউ গাছের মতো। এই গাছটি হচ্ছে এই থুজা উদ্ভিদ, ইংলিশ নাম হচ্ছে থুজা। এটি একটি নগ্নবীজী উদ্ভিদ এবং এই হচ্ছে তার ফল, যেটি আমরা সচরাচর কোথাও দেখতে পাই না। যারা এই প্রথম দেখছেন, এই দেখুন, এই হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ থুজার ফল। হাঁটতে হাঁটতে আমরা বোর্ডিং স্কুলের একাডেমিক ভবনের দিকে চলে এসেছি। ক্যাম্পাসটি কিন্তু বেশ বড়, প্রায় 150 একর জায়গার উপরে অবস্থিত। কোনো কারণে প্রতিষ্ঠানটি আজকে বোধহয় বন্ধ। খোঁজ নিয়ে জানলাম 6ষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত কেবলমাত্র ছাত্রদের ভর্তি হওয়ার সুযোগ আছে এখানে। এটা আমাদের বাংলাদেশের একটা বোর্ডিং স্কুলের মূল প্রাঙ্গণ থেকে সামনের ভিউ। সামনে হচ্ছে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। ক্যামেরা কতটুকু জাস্টিফাই করতে পারছে জানি না, তবে এখান থেকে চর্মচক্ষে যেটা দেখতেছি, সুবহান আল্লাহ, কি অসাধারণ পরিবেশ। এদিকে ওই যে ওনাদের হোস্টেল এরিয়া বোধহয় ওই পাশটায়, আর এটা হচ্ছে মূল ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে সামনের ভিউ। অসাধারণ অসাধারণ, এখানে না আসলে ভাই বিরাট মিস হয়ে যাইতো। এখানে ভর্তির জন্য স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে কিংবা সরাসরি ক্যাম্পাস বা ঢাকা সিলেট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে আবেদন করতে পারবেন। এবার চলেন জাফলংয়ের ভালো কিছু থাকার জায়গার সন্ধান দেই। নতুন এই রিসোর্টটার নাম হচ্ছে দ্য ওয়ার জৈন্তিয়া রিসোর্ট। এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, তবে ওনাদের রিসোর্ট সেকশন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। দেখেন অনলাইনের গেস্ট নাকি ওনাদের বেশি। আমার কাছে কিন্তু পরিবেশটা ভালোই লাগতেছে। এই পাশে ঘন জঙ্গল, একদম রাস্তার পাশেই এরকম নিরিবিলি একটা স্টে, এটা অনেকের কাছেই পরম আরাধ্য হতে পারে। এই হচ্ছে তাদের বুকিং ডিটেইলস। এরপর আমরা চলে এলাম জৈন্তিয়া হিল রিসোর্টে। বেশ নামডাক শুনেছি এই রিসোর্টটার। মূলত এখান থেকে মেঘালয় পাহাড়ের উন্মুক্ত সুন্দর ভিউয়ের জন্য বিখ্যাত এই জায়গাটা। আমরা এখন অবস্থান করছি জাফলংয়ের সবচাইতে ভাইরাল রিসোর্ট জৈন্তিয়া হিল রিসোর্টে। এই রিসোর্টটা একসময় বছর দুয়েক আগে খুবই ভাইরাল হয়েছিল। আর এই রিসোর্টের সবচেয়ে বেশি মানে অ্যাট্রাকটিভ যে ব্যাপারটা, এখান থেকে মেঘালয়ের ভিউ, এই জিনিসটাই হচ্ছে এই রিসোর্টটাকে ভাইরাল করার পেছনে সবচেয়ে বেশি কার্যকরী ছিল। এখান থেকে মেঘালয়ের এখনও দুইটা বিশাল বিশাল ঝর্ণা দেখা যাচ্ছে। এখানে আসতে হলে কোনো সমস্যা নাই, রুম বুকিং থাকুক আর না থাকুক চলে আসবেন, জাফলং সাইট সিংয়ে জায়গাটা ঘুরে দেখবেন। এখান থেকে সামনে সত্যি চমৎকার ভিউ পাওয়া যায়। বর্তমানে কিন্তু জাফলংয়ের খাসিয়াদের বাড়িতেও হোমস্টে সিস্টেমে থাকার ব্যবস্থা আছে, সেই ব্যাপারে আগামী ভিডিওতে জানতে পারবেন। এখন বরং আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগোতে থাকি। এখন আমরা অবস্থান করছি সিলেট জাফলং হাইওয়েতে নলজুরি বাজারে। এটাই হচ্ছে নলজুরি বাজার। আর এদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই পথে একটু সামনে এগুলোই পাবো আমরা সেই ভাইরাল ক্রিকেট খেলার মাঠটা। একে তো মেঘলা দিন, তার উপরে আবার বেলা পড়ে এলো। নলজুরি খেলার মাঠ ঘুরে দ্রুতই আমাদের জাফলং 0 পয়েন্টের দিকে এগোতে হবে। এটা হচ্ছে এই মাঠের ক্রিকেট খেলার পিচ, একদম সেন্টার পয়েন্ট। গত শীতে যতগুলা রিলস দেখেছি এই ক্রিকেট খেলার মাঠের, প্রত্যেকটা রিলস ছিল ভাইরাল। তারপর একটু ঘাটাঘাটি করে দেখলাম জায়গাটা হচ্ছে জাফলংয়ের এত কাছে। তখনই প্ল্যান করলাম যে জাফলং যখন যাব তখন ইনশাল্লাহ এই মাঠটাতে আসবোই আসবো। আজকে আমি যখন জাফলংয়ে এসেছি তখন আবার এই মাঠে কোনো ক্রিকেট খেলা নাই। দেখেন নসিব। মাঠে খেলা থাকুক আর না থাকুক, জায়গাটা পর্যটকদের কাছে কিন্তু এখন বেশ জনপ্রিয়। ভারত বর্ডার এখান থেকে নিঃশ্বাস দূরত্বে। ওই তো সামনের সুপারি বাগানগুলোই মেঘালয়ের মাঝে। বর্ডার ফেন্সিং করতে গেলে নিজেদের সীমানা থেকে 150 গজ ভেতরে কাঁটাতারের বেড়া দিতে হয়, অথচ এই গ্রামটাই দেখুন না, একেবারে সীমানা লাগোয়া। শেষ বেলায় আমরা ঘুরতে চলে এলাম জাফলং 0 পয়েন্টের দিকে।
পার্কিং এরিয়া থেকে একটুখানি সামনে আসতেই এই যে দেখেন এইখানে একটা শহরের ভিউ ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে মেঘালয়ের ডাউকি শহর। ডাউকি নিয়ে এর আগে আপনাদেরকে শিলং মেঘালয় ঘুরে দেখিয়েছি, নর্থ ইস্ট ঘুরে দেখিয়েছি। আর এই পাশে হচ্ছে আমাদের ওই জাফলংয়ের পিয়াই নদীর যে পয়েন্টটা, 0 পয়েন্ট বলে, জাফলং 0 পয়েন্ট, সেটা হচ্ছে এইদিকে। আমাদের এখন এই পথে ঘুরে 0 পয়েন্টে যেতে হবে। হাতে সময় আছে 20 মিনিট, এর মাঝে ঝটপট চলেন 0 পয়েন্ট থেকে ঘুরে আসে। আর একটা জিনিস দেখে খুব খারাপ লাগছে, এখানে দেখেন কি পরিমাণ আবর্জনা। তো আমরা যদি ঘুরতে এসে এরকম করে পরিবেশ নোংরা করি তাহলে জিনিসটা... আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা, নর্থ ইস্ট ইন্ডিয়ার যে ভিডিওগুলো করছি 4 দিন আগে দেখছিলাম, আমি আপনাকে দেখছি আসতেছেন দিকে, তো পিছন পিছন আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। কেন হ্যাঁ ভিডিও করতে আসছি। আচ্ছা একটা খুব সুন্দর জায়গা, হ্যাঁ জাফলং খুব সুন্দর জায়গা, এখানে আসবেন, ঘুরতে আসবেন। এখন বৃষ্টি দিলে সবচেয়ে বেশি ভালো লাগে, হ্যাঁ। কারণ ওই যে একটু বর্ষাকালে সবচেয়ে ভালো ওই থাকে। পাশে দেখালে ওই যে মেঘের উপরে, ওই যে পাহাড়ের উপরে হুম মেঘ থাকে, আমরা ওই দিকটাই যাবো এখন। ওইদিকে খুব সুন্দর লাগে। আচ্ছা, তারপর- সংগ্রাম মন্দির ঝর্ণায় পানি জি, থাকে। জি, নৌকা দিয়ে গেলে খুব সুন্দর ইয়ে করতে পারবেন। ভাইয়ের নাম হচ্ছে শাহেদ। যে শাহাদ আমার নাম, আমি এখানে টুরিস্ট করেছি। আচ্ছা, ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেটে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা। Okay. আর একটু দেরি করলে পুরো অন্ধকারে জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাতে হবে। এই যে এখান থেকে দেখেন জাফলং 0 পয়েন্ট একেবারে দৃষ্টিগোচর হচ্ছে। আমরা অনেকটা পথ চলে এসেছি, আর একটু নামলেই হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট, যেখানে পিয়াইন নদী বাংলাদেশে ঢুকে গেছে। এই জায়গায় খুবই সুন্দর মৃদুমন্দ ফুরফুরে বাতাস আছে। এই বাতাসটা একদম শরীরটাকে জুড়িয়ে দিচ্ছে, যা আসলে বলার মতো না। আর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা আজও আমাকে মুগ্ধ করে। আপনারা যদি শুকনো সময় এসে সংগ্রাম মসজিদ দিকে যান, সময়টা শুধু ওয়েস্ট। তার চেয়ে এখানে এসে সময় কাটান। আজকে আরও অনেক জায়গায় ঘুরে দেখিয়েছি, সেগুলোতে সময় কাটান। আপনাদেরকে জাফলং একদম সারা বছরই খুব ভালো এক্সপিরিয়েন্স দিবে। তবে কিছু জিনিস পরিবর্তন লক্ষ্য করছি, দূর থেকে দেখছিলাম। এর আগে যখন জাফলংয়ে এসেছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম অনেকটা সামনে পর্যন্ত ভারতের লোকজন আসতো, এখানে বিএসএফ দেখা যায়, তো বিজিবি দেখা যায়, তো মানে একটা মিলন মেলার মতো ছিল। কিন্তু 5 আগস্টের পরে সিনারিও চেঞ্জ হওয়ার পরে এই জায়গাগুলো অনেকটা, মনে করেন, নিরাপত্তা ব্যবস্থা একটু টাইট এখন। ওদের ওইখানে অনেক দূরে স্টপ লেখা, তারপরে কেউ আসছে না। বিজিবি বিএসএফকেও আমি এখানে দেখছি না। আমাদের এই দিক থেকে লোকজন ওইভাবে যাচ্ছে না। আগে তো ওই পাশে ভারত অংশের লোকজন এসে এখানে ঝালমুড়ি খেয়ে যায়, তো এরকম একটা অবস্থা ছিল। 0 পয়েন্টের পাশের ভিউ পয়েন্টটায় আমরা আরেকটু সন্ধ্যা করলাম শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য। অন্ধকারের মাঝে ডাউকি শহরের আলোকসজ্জা দেখতে কি যে চমৎকার লাগছিল। সামনের পর্ব পাবেন জাফলংয়ের খাসিয়া কমিউনিটি নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।